নমস্কার, এডুকেশন গন বাংলায় সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লি ইলেকশন রেজাল্ট। গত 5ই ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন যে দিল্লিতে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশন আয়োজিত হয়েছিল, আর আজ 8ই ফেব্রুয়ারি সেই ইলেকশনেরই কিন্তু আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচনের এই ইলেকশন অনুষ্ঠিত হওয়ার পর আজকে গণনা হচ্ছে এবং কে আগামী সরকার গঠন করতে যাচ্ছে তা নিয়েও কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যথারীতি অনেকেই জেনে গেছেন ইলেকশনের রেজাল্টের ফলাফল। তো আপনাদের ভিডিওর সাথে থাকুন, কি কারণে ইলেকশনের ফলাফল এরকম হলো সেটা নিয়েও কিন্তু আপনাদের ধারণা দেব আজকের এই ভিডিওতে। তো দেখুন, এই যে দিল্লি ইলেকশনের রেজাল্ট, সেখানে দেখলে দেখা যায় যে আজকে যে রেজাল্ট দিয়েছে, পেশ হয়েছে ইলেকশন গণনার পর, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি 48টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে আপ হচ্ছে 22 এবং কংগ্রেস তারা খাতায় খুলতে পারেননি। তো দীর্ঘ 10 বছরের শাসনের পর কিন্তু কেজরিওয়াল তার এই আসন হাতছাড়া করলেন। অনেকেই ভেবেছিল যে কেজরিওয়াল যে যখন শাসনে এসেছিল সেখানে দিল্লিতে যে এরকম কাজ করছিল প্রথমের দিকে, তারপরে অনেকেই ভেবেছিল যে আপ হয়তো একটা স্ট্রং তাদের বেস গঠন করে ফেলেছে দিল্লিতে, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গেল এবছর গত 1 বছর ধরে যে আপের দলের মধ্যে তাদের বলতে পারেন যে নিজেদের দলের নিজেদের যে দলের প্রধান কেজরিওয়াল, তার দোষেই বলতে পারেন যে এই দল এবছরে যে অ্যাসেম্বলি ইলেকশন হারলো। একাধিক কারণ রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি কি কারণে তারা এই গুরুত্বপূর্ণ দিল্লি ইলেকশন তাদের হাতছাড়া হলো। ঠিক আছে, নিঃসন্দেহে বিজেপি তাদের উৎসব পালন করছে। মেজরিটি 70টি আসনের মধ্যে 36টি আসন পেলেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই কিন্তু বিজেপি তাদের সরকার গঠন করতে যাচ্ছে দিল্লিতে। ঠিক আছে, দীর্ঘ 27 বছরের কিন্তু অপেক্ষার পর বিজেপি সেখানে তাদের সরকার গঠন করতে যাচ্ছে, এটা আপনাদের মনে রাখতে হবে। এখানে তারপর দেখছেন যে দিল্লি ইলেকশন, এই যে জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সেটা রেজাল্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও পাবলিশ হয়েছে। তো সেখানে দেখাচ্ছে দেখুন বিজেপি 47, আপ 23 পেয়েছে। তো এটাই হচ্ছে রেজাল্ট এবং পরবর্তীতে এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের রেজাল্ট দেখাচ্ছে এবং নিউজ চ্যানেলে 48 দেখাচ্ছে। 48টা হয়েছে, বলতে পারেন যে 48টাতেই এগিয়ে রয়েছে। 36টা আসন তো মানে বলতে পারেন যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে বিজেপি, এখানে সরকার গঠন করবেই। এবং সেখানে দেখুন ভারতীয় জনতা পার্টি এখানে আর কি, সেখানকার আমি যখন 1:50 নাগাদ এই আপডেট পেয়েছি সেখানকার তখনকার রেজাল্ট অনুযায়ী, যে ভারতীয় জনতা পার্টি 12টিতে তখন জয়ী হয়ে গিয়েছিল, 35টিতে লিড করছিল, টোটাল 47টি আসনে ছিল। এবং আম আদমি পার্টি 10টিতে জিতেছিল এবং 13টিতে লিড করছিল এবং 23টি টোটালে তারা আর কি লিড করছে। তো এখানে রেজাল্ট আপনারা এখন যদি দেখেন যে এরকম 48টাতে তারা উইন হয়ে গেছে বলতে গেলে এবং 22টাতে আপ। ঠিক আছে, আর কংগ্রেস তাদের খাতায় খুলতে পারেনি। ঠিক আছে, নিঃসন্দেহে বিজেপির মুখ্যমন্ত্রী পদের জন্য আসীন হচ্ছেন তাদের প্রার্থী। পরবর্তীতে এটাই আমরা দেখতে চাচ্ছি। আর কেজরিওয়াল তো তাদের নিজেদের ঝাড়ু, বলতে গেলে নিজেদের ঝাড়ু দিয়েই পরিষ্কার হয়ে গেছেন, ঝাঁটা দিয়েই পরিষ্কার হয়ে গেছেন। তো তাদের কিছু ভুল ছিল, আপনারা জানেন যে গত 1 বছরে এই কেজরিওয়াল, তারপরে মনীষ সিসোদিয়া, এরা কি সব কেসে যুক্ত হয়েছিল এবং তাদের যে জেল এবং তারা যে জামিনে রয়েছেন, এটাও কিন্তু এই ভোটের ইফেক্টে পড়েছে, ভোটের রেজাল্টে ইফেক্ট পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দিল্লি রেজাল্ট, দিল্লি ম্যাপ স্যাফরন অর্থাৎ গেরুয়া রঙে ভরে গেছে, মানে যেই যেই স্থানে দেখছেন আপনারা গেরুয়া, সেই সবগুলো কিন্তু বিজেপির দখলে এসে গেছে। ঠিক আছে, এখানে আম আদমি পার্টি দেখুন 43.69% পেয়েছে এবং বিজেপি পেয়েছে 45.90%। আর অন্যান্যরা কেউ খাতাই খুলতে পারেনি। কংগ্রেস তো খাতাই খুলতে পারেনি, কংগ্রেস দেখুন 6.40% ভোট পেয়েছে, কোনো আসন পায়নি। আর অন্যান্য যারা দেখতেই পাচ্ছেন এগুলো দেখে নেবেন। এখানে ভোট পার্সেন্টেজ দেখছেন বিজেপির কত এগিয়ে রয়েছে এবং আম আদমি পার্টি কতটা পিছিয়ে রয়েছে। তো আম আদমি পার্টিকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক আছে, তার যে ভোটের আগে যে জোর গলায় বলছিল যে আপনারাই পারবেন, আপনাদের সিদ্ধান্তই আমাকে আবারও নিয়ে আসবে, আমাকে নির্দোষ প্রমাণ করবে, কোথাও কিন্তু জনতা দেখিয়ে দিল যে আপনি নির্দোষ নন,
এমনটা কিন্তু সেখানকার জনতার বর্তমান দৃষ্টিভঙ্গি বলছে। এবং সেখানে 70টি আসনে ভোট হয়েছে। টোটাল 699 জন প্রার্থী সেখানে লড়েছে, তাদের মধ্যে 603 জন পুরুষ এবং 96 জন কিন্তু মহিলা সেই অ্যাসেম্বলি ইলেকশনের হয়ে লড়েছে। অরবিন্দ কেজরিওয়াল যাকে পরাজিত করেছেন, প্রবেশ বা পারভেজ সাহেব সিং বলা যায়, আবার অনেকখানে বলা হচ্ছে যে সেখানে কি প্রবেশ বর্মা। তো আমরা যাই হোক, প্রবেশ সাহেব সিং বা পারভেজ সাহেব সিং যাই বলি, তিনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন এবং তাকেই বলা হচ্ছে যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, যে তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির শীর্ষ মুখদের একজন হিসেবে আবির্ভূত হয়েছেন কিন্তু তিনি। এখন পরবর্তীতে দেখার বিষয় রয়েছে যে বিজেপির দল থেকে কাকে বিজেপি মুখ হয়ে সামনে নিয়ে আসেন। তিনিও কিন্তু একজন প্রার্থী হিসাবে রয়েছেন, যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনিও শপথ নিতে পারেন, এমনটা বলা হচ্ছে। তো তিনি কিন্তু হারিয়েছেন কেজরিওয়ালকে। তো এখানে একটা তার প্লাস পয়েন্ট রয়েছে যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তো এই যে অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদের থেকে হারিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু যদিও তার পরবর্তী যে তিনি লিকার কেসে জেলে গিয়েছিলেন, তারপরে আতিশি তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। এবং কেজরিওয়াল একতরফা বলতে পারে কেজরিওয়ালই সেই সরকার চালাচ্ছিলেন এবং তাকেই এই যে পারভেজ সাহেব সিং হারিয়েছেন, তিনি হচ্ছেন কিন্তু এই ব্যক্তি, ইনি কিন্তু মুখ্যমন্ত্রী পদের জন্য পরবর্তীতে দিল্লির মুখ হতে পারেন এবং সেটা সময়ের অপেক্ষায় দেখা যাক কি হয়। কালকাজি আসন থেকে আতিশি জিতেছেন। আতিশি যিনি কেজরিওয়ালের বদলে সেখানকার দিল্লির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সেখানে তার আসনে জিতেছেন এবং জঙ্গপুরায় পরাজয় মেনে নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। মনীষ সিসোদিয়া যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু হেরে গেছেন তার পদ থেকে, তিনি কিন্তু উপমুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, বেশিরভাগ এক্সিট পোলই বিজেপি এবং তার মিত্রদের জয়ের পূর্বাভাস দিয়েছে। 5ই ফেব্রুয়ারি একক দফা নির্বাচনে, দিল্লি বিধানসভা নির্বাচনে 60.54% ভোট পেয়েছে বিজেপি কিন্তু। আর নির্বাচন প্রচার সময় বিজেপি যে বিষয়গুলো উত্থাপন করেছিল তার মধ্যে ছিল বিশেষ করে যমুনা নদী দূষণ, কেজরিওয়াল এবং সিসোদিয়ার বিরুদ্ধে যে মদ নীতি, সেই সব যে মামলা এবং কোভিড-19 মহামারী চলাকালীন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী বাসভবন সংস্কারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়, এই সবগুলো কিন্তু সেখানকার মূল বিজেপির লক্ষ্য ছিল। তার প্রচারের সময় কিন্তু এই বিষয়গুলোকেই দৃষ্টি নিক্ষেপ করেছিল। ঠিক আছে, তো এই দীর্ঘ 10 বছর পর আজকে কিন্তু বিজেপি তাদের ট্রিক্সে, তাদের যে রাজনৈতিক যে প্ল্যান, সেই প্ল্যানে কিন্তু তাদের পক্ষে সমস্ত ভোটকে নিয়ে আসতে পেরেছেন। আপের যে সমর্থন ছিল সেখান থেকে তাদের দিকে নিয়ে আসতে পেরেছেন। সেখানে দেখলে দেখা যায় যে বিজেপি কিন্তু এছাড়াও অনেক কিছু দিকেই পয়েন্ট আউট করেছে। দীর্ঘ 27 বছর তাদের অপেক্ষা ছিল, 27 বছর পর তারা এই ক্ষমতায় এসেছে। যারা কি করেছে, দলিত যে যারা ভোট, সেই দলিত ভোটের প্রায় 20% স্প্লিট করে নিয়েছে তাদের নিজেদের দিকে, এবং মহিলা ভোটের দিকেও কিন্তু দৃষ্টি নিক্ষেপ করেছে। এবং মহিলা ভোটের কিভাবে দৃষ্টি নিক্ষেপ করেছে, যেখানে আম আদমি পার্টি তাদের স্কিমে ফ্রিবিস, যেহেতু তোমরা জানো যে আম আদমি পার্টি কিন্তু মূলত ফ্রিবিসের উপরেই চলছিল এতদিন, যে তারা সরকার 10 বছর যে সরকার চালাচ্ছিল তার পুরোটা ফ্রিবিস স্কিমের উপরেই চালাচ্ছিল। তো সেখানে দেখা গেছে যে মহিলাদের যে 2100 টাকা তাদের স্কিম ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু যখন তারা প্রচার চালাচ্ছিল তারা বলেছিল যে সেই 2100কে বাড়িয়ে 2500 টাকা করা হবে। তো এই যে একটা স্কিমের আর্থিক মূল্যটাকে বাড়িয়ে দেওয়া, সেটা কিন্তু খানিকটা হলেও মহিলাদেরকে ভাবিয়েছে। এবং সেটা যে নিচু বর্গের যারা মহিলা, যারা নিম্ন মধ্যবিত্ত মহিলা, তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। তো এটা নিঃসন্দেহে বলতে পারেন যে মহিলারা কিন্তু এই 2500 টাকার দিকে চিন্তা করে কিন্তু 2100 টাকার বদলে 2500 টাকা, 2500 টাকা, সেটার দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। এবং এখানে মোস্তাফাবাদ এবং করওয়াল নগর, এখানে দুটোই কিন্তু মুসলিম এলাকা এবং সেখানকারও হিউজ পরিমাণ ভোটার্স কে তাদের নিজেদের দিকে নিয়ে এসেছে এবং সেখানে হাই মুসলিম এলাকা। এবং সেখানে কিন্তু মোহন সিং
বিশিত আর কপিল মিশ্রা তারা কিন্তু ভালো ফল করেছে। তো এই যে কতগুলো মূল জিনিস সেইগুলোর দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বিজেপি তাদের প্ল্যানকে সাকসেস করতে পেরেছে। এবং এছাড়াও যেখানে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল, তার বিপক্ষে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী ফেস করছিল সেই জিনিসটা। তো সেখানে অলরেডি কি হয়েছে, একটা প্লাস পয়েন্ট কিন্তু পেয়েছে। যদিও বিজেপি কোনো সময়ই তাদের কিন্তু যেখানে আর কি তাদের সরকার থাকে না, সেখানে কিন্তু তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রী কোনো ফেস কাজ করে না। সেখানে মূলত যে কেন্দ্রের ফেস থাকে তারাই গিয়ে কিন্তু সেখানে মূলত কাজ করে। এটা আমরা প্রতিটি রাজ্যেই দেখতে পারি। তো সেখানে দেখা গিয়েছিল যে আম আদমি পার্টি আমাদের রাজ্যের তৃণমূল সরকারকেও নিয়ে গিয়েছিল সেখানে সাপোর্ট নেওয়ার জন্য, কিন্তু সেটাও কিন্তু কোনো কাজ করেনি। এখন দেখার পরবর্তীতে কি হয় এবং কে মুখ্যমন্ত্রী পদে সেখানে শপথ নেয়, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো বিজেপি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কিমের ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে এবং সেখানে গত অ্যাসেম্বলি ইলেকশনে যেটা বিজেপি ভুল করেছিল, যে আম আদমি পার্টির ফ্রিবিজকে তারা তুলনা করেছিল এবং সেখানে তারা ভালো ফল করতে পারেনি, সেখানে কিন্তু সেই আম আদমি পার্টির ফ্রিবিজকে কন্টিনিউ রাখার কথা বলেছে, যে তাদের ফ্রিবিজ গুলোকে কন্টিনিউ রাখবে এবং সেগুলোকে আরো ভালো করবে এবং অন্যান্য দিকগুলোকেও যাতে সেখানকার বেকার যুবক সেখানে ইনকাম সোর্স যাতে বাড়ে সেই দিকটাও লক্ষ্য রাখবে। সেই সব দিক দিয়ে কিন্তু বিজেপি এবারে তারা বাজিমাত করে ফেলেছে দিল্লিতে। তো নিঃসন্দেহে যেটা অনেকেই ভেবেছিল এরা ফল হওয়ারই ছিল, কেননা লিকার কেসে বিভিন্ন আর্থিক দুর্নীতির কেসে কিন্তু সেখানে আম আদমি পার্টির একাধিক নেতা এবং মূল নেতা যে কেজরিওয়াল তিনিও কিন্তু ফেসেছিলেন, যিনি তার সরকার গঠনের পূর্বে সর্বপ্রথম বলেছিল যে দুর্নীতির বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে লড়াই করবে, সেখানে কিন্তু তিনি নিজেই করাপশনে জড়িয়ে পড়েছিল। তো এটা মানুষের দিকে কোনোভাবেই ভালো একটা প্রভাব, ভালো একটা যে সিনারিও সেটা তৈরি করতে পারেনি আম আদমি পার্টির প্রধান। আর যে ফ্রি বীজ দেওয়া, সেখানে ফ্রি বীজ শুধু দিলেই হবে না, দিল্লির মতন শহরে ফ্রি বীজ শুধু নিয়ে করলে হবে না, সার্ভিসেরও ফ্যাক্টর রয়েছে। তো সেখানকার মানুষ অতটা বোকা নয়, তারা বুঝতে পেরেছে যে কাকে নিয়ে আসলে পরে কাজ হতে পারে। এবং সেখানকার যে বিজেপির যে সবসময় একটা তাদের প্রতিটি র্যালিতে বলতো যে ডাবল ইঞ্জিন সরকার, সেটাও কোথাও একটা কাজ করেছে এবছরে ইলেকশন। তো এই ছিল বিষয়। দীর্ঘ 10 বছর পর আম আদমি পার্টির পতন এবং 27 বছরের অপেক্ষার পর কিন্তু বিজেপি তার সরকার গঠন করতে চলেছে দিল্লিতে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক পরবর্তীতে কে মুখ্যমন্ত্রী পদে হয়, তারপরে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী সকল এই টাইপের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।